নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ 23 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হবে, বিজেপির আসন বাড়বে, ইঙ্গিতবহ বার্তা হুমায়ুনের। দিস ইজ টু ব্যাড, এবার আমি কিন্তু অ্যাকশন নেব। নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা। অন্তর্ঘাত হচ্ছে না তো? আইনেরও ফাঁক রয়েছে, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিস্ফোরক ভাগবত। স্বর্ণ ব্যবসায়ী খুনে বিপাকে রাজগঞ্জের বিডিও, বড় নির্দেশ হাইকোর্টের। ভারতের এই পদক্ষেপে বড় ফাঁপড়ে বাংলাদেশিরা। হরিনাম জপের সময় হঠাৎ কান্নার শব্দ, দাউ দাউ করে জ্বলে গেল লেপ কাঁথা, অথচ কেউ কোথাও নেই। এক ধাক্কায় 9 ডিগ্রি, বাংলায় কবে থেকে হাড় কাঁপানো শীত পড়বে জানুন। ন্যাশনাল হেরাল্ড মামলা, ইডির কথা শুনে সোনিয়া রাহুলের জবাব তলব দিল্লি হাইকোর্টের। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত 16। মেসির মূর্তি কোথায়, সরকারি না ব্যক্তিগত জমিতে? যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে প্রশ্ন হাইকোর্টের। র্যাগিং এর প্রতিবাদ, রাস্তায় ফেলে বেধড়ক মার, আরজি করের প্রতিবাদী ছাত্রকেই। জগদ্দল গুলিকাণ্ডে আগাম জামিন, হাইকোর্টে স্বস্তি অর্জুন সিং এর। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্য হে করে দিচ্ছে বিজেপিকে নিশানা মমতার। ভোটের আগেই কি তৃণমূলে বড় উইকেট পড়েছে বিজেপির হাতে? এসআইআর নিয়ে বিচলিত মমতা, যাবতীয় অভিযোগ উড়িয়ে দাবি শুভেন্দুর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। একদিনের মিমের উত্থান, অন্যদিকে হুমায়ুনের নতুন দল ঘোষণা। আসন্ন বিধানসভা নির্বাচনে তাই মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের দিকে এবারে বিশেষ নজর রয়েছে। ভোট ভাগ হয়ে কার পাল্লা ভারী হবে সেই হিসেব করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যে নতুন দল ঘোষণা করার পরেই অঙ্ক বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। সোমবার মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেন। বেশ কয়েকটি আসনে প্রার্থীও ঘোষণা করেছেন। মঞ্চ থেকে হুমায়ুন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এবার ভোটে মুর্শিদাবাদের তৃণমূলকে খাতা খুলতেই দেব না। জেলার সবকটি আসনে যে তিনি প্রার্থী দেবেন সেই কথাও বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। মঞ্চের সামনে ভিড় করেছিলেন হুমায়ুনের প্রচুর অনুগামী। সেই মঞ্চে দাঁড়িয়ে ভরতপুরের বিধায়ক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মুর্শিদাবাদের 22টি সিটে খাতা দেখা খুলে দেবেন। আমি বেঁচে থাকলে তৃণমূলকে জিরো করব, তবে বিজেপির এই 2/1টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল, তাতে ওদের সিট বাড়তে পারে, কিন্তু তৃণমূল জিরো হবে। উল্লেখ্য, হুমায়ুনের নতুন দল ঘোষণা করার কথা বলার পর থেকেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। কোনো দল তাকে পিছন থেকে সমর্থন করছে কিনা সেই প্রশ্ন ওঠে। এদিন হুমায়ুনের নয়া দল ঘোষণা করায় তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, দল গড়তেই পারেন, নির্বাচনে কি প্রভাব পড়বে সেটা ফলাফল বোঝা যাবে। কেউ বা কারা পিছন থেকে মদত দিয়ে ভোট ভাগ করার চেষ্টা করছে। মানুষের বোঝা উচিত, এদের ভোট দিলে বিজেপির লাভ হবে। তৃণমূল মানুষের সঙ্গে রাজনীতি করে, হুমায়ুন কি করবে তার কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় আচমকা মাইক বিভ্রাট। সবাই থাকা বিএলএদের তরফ থেকে বলা হয়, পরিষ্কার করে শোনা যাচ্ছে না। মাইকের এই সমস্যার কথা শুনে মাইক ব্যান্ডের উপরে চটে যান তৃণমূল নেত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইকম্যান যারা ইনডোরে কাজ করছেন আমি বারবার দেখেছি সমস্যা সৃষ্টি করেন। আমি আগের দিনেও দেখে গেছি, আজও দেখছি। দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে দেখে গেছি, লোকে এই নিয়ে অভিযোগ এসেছে। টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি সার্ভিস তো দেবেন। পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিও যারা, তারাই বা কেন সাউন্ড চেক করেন না? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কিনা। এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এত সমস্যা হচ্ছে কেন? এরপর তিনি মঞ্চের ওপর থেকে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান। বিএলএদের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কিনা। এসআইআর খরচের তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ পড়ে যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে খোঁজ পাওয়া যায়নি 12,20,039 জন ভোটারের। রাজ্য সরকারের টাকায় কি মন্দির মসজিদ তৈরি হতে পারে? দীঘার জগন্নাথ মন্দির ঘিরে তৈরি হওয়া এই প্রশ্ন পুনরায় মাথা চাড়া দিল কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ অনুষ্ঠানে।
এই আয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ অনুষ্ঠানে। যাদের নেতৃত্বে দেশের নানান জায়গায় হিন্দুত্ববাদী অভিযান, যাদের নেতৃত্বে রাম মন্দির তৈরি, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি ভাবছে সেই আরএসএস, সরকারি কোষাগারের টাকায় সত্যি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা উচিত কি? সংঘ পরিবারের সরসংঘ চালক মোহন ভগবতের মতে সরকারি আধিকারিকরা এই বিষয়টি সবথেকে ভালো বলতে পারবেন। তবে আমি যতদূর জানি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক, তাই সেই সূত্র ধরে বলতে পারি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকার তৈরি করবে এমনটা হতে পারে না। এই প্রসঙ্গ দুটির উপমাও টেনে আনেন তিনি। প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ, দ্বিতীয় রাম মন্দির। ভগবতের কথায় সর্দার বল্লভভাই প্যাটেলের সোমনাথ মন্দির বানিয়েছিলেন, ট্রাস্ট তৈরি করে দিয়েছিলেন, কিন্তু সরকারিভাবে কোনো টাকা দেননি। একইভাবে সুপ্রিম নির্দেশে রাম মন্দির তৈরি হলো, সরকার ট্রাস্ট গঠন করে দিল, কিন্তু টাকা দিলাম আমরা, কেন্দ্রে কিন্তু এক পয়সাও খরচ করেনি। সরকার যাবে আসবে, কিন্তু ধর্ম চিরন্তন। এটার সঙ্গে রাজনীতি জুড়ে দেওয়া উচিত নয়। অবশ্যই এই প্রসঙ্গে সমস্ত নিয়ম আমার জানা নেই, আইনের ফাঁক রয়েছে, সেটা খুঁজেও মন্দির মসজিদ তৈরি করা হয়তো। তবে আমি যতদূর জানি এটা করা যায় না। প্রসঙ্গত গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দির তৈরিতে রাজ্যের তরফে হিডকোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের বিপাকে পড়লেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তার আগাম জামিন নিয়ে বিধাননগর আদালতের নির্দেশ সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আগামী 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অন্যতম অভিযুক্ত প্রশান্ত বর্মন। ওই খুনের ঘটনার একের পর এক গ্রেপ্তারির পর বারাসত আদালতে দ্বারস্থ হন রাজগঞ্জের বিডিও। আগাম জামিন পান। এরপর বিধাননগর আদালত থেকেও আগাম জামিন পান তিনি। তার আগাম জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। এই দিনের আবেদনের শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, খুনের মতো ঘটনায় জামিন কিংবা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতকে অভিযুক্তের যে বিষয়গুলি দেখতে হয় তার কোনোটাই বিধাননগর আদালত দেখেনি। বিচারক গুরুতর এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দিয়েছেন, তাই নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুধু তাই নয়, হাইকোর্ট নির্দেশ দেয় আগামী 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই যে 2024 সালে জুলাই আগস্ট মাস থেকে আন্দোলন হিংসার আগুনে চলছে বাংলাদেশ, তা আর নেভার নামই করছে না। ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির মৃত্যুর খবরে নতুন করে আগুন জ্বলছে বাংলাদেশে। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিও হচ্ছে, কারণ ওপারের মৌলবাদী নেতারা ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন 7 সিস্টার্স দখল করার। বিক্ষোভ দেখানো হচ্ছে বাংলাদেশের হাইকমিশনের বাইরে, এমনকি সেখান থেকে দাঁড়িয়ে পরের বার হাইকমিশনের ভিতরে ঢুকে ভাঙচুরের হুমকিও দিয়েছে মৌলবাদী নেতারা। নীরব দর্শক হয়ে দেখছে পুলিশ। এসবের পরই কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা অফিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও একদল উত্তেজিত জনতা হাইকমিশনে ঢোকার চেষ্টা করে এবং বাধা পেলে হাইকমিশন লক্ষ্য করে ইট পাথর ছোড়ে। এরপরই কেন্দ্রের তরফে ওয়েবসাইটে আপডেট দিয়ে জানানো হয়েছে, চট্টগ্রাম ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সাম্প্রতিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পর চট্টগ্রামে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারপর ভিসা সেন্টার কবে খোলা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবারের সবাই তখন বাড়িতে, নিত্যদিনের কাজকর্মও চলছে। হঠাৎ চোখের নিমেষে কি ঘটে গেল কেউ বুঝতেই পারলেন না। হুড়মুড় করে পড়ে গেল আলমারির ড্রেসিং টেবিল। শুধু তাই নয়, বিছানায় ধরে গেল আগুন। ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা, আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না। আতঙ্ক কাটতেই নেমে আসছেন কাউন্সিলরও। জলপাইগুড়ি 8 নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোড এলাকার ঘটনা। গভীর রাতে কারোর কান্নার শব্দ শোনা গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। এরপরই নাকি ঘরের ভিতর আপনা আপনি আসবাবপত্র পড়ে গিয়েছে। অদৃশ্য শক্তির তাণ্ডবে কার্যত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ সার্কুলার রোডের বাসিন্দা স্বপনদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। সব শুনে আতঙ্কিত প্রতিবেশীরা। স্বপনের দাবি, রবিবার রাত আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে হঠাৎ করেই কান্নার শব্দ শোনা যায়। সেই সময় তার মা ঘরে বসে হরিনাম জপ করছিলেন। আচমকাই কোনো কারণ ছাড়াই মেঝেতে পড়ে যায় ড্রেসিং টেবিল, আলমারি সহ ঘরের একাধিক আসবাবপত্র। স্বপন বলছেন, এখানেই শেষ নয়, গ্যাস ওভেন নিয়ে শুরু হয় টানা হেঁচড়া, যেন অদৃশ্য কেউ সেটিকে ছুঁড়ে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই ঘরে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। দেখা যায় শীতের কম্বল এবং বিছানার চাদরে আগুন লেগেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনার সঙ্গে জড়িত কাউকে চোখে দেখা যায়নি। পরিবারের আরও অভিযোগ, কখনো কখনো বাড়ির ভিতর থেকে বা বাইরে থেকে মানুষের গায়ে ঢিল ছোড়া হচ্ছে। ডিসেম্বর মাস প্রায় শেষের পথে। শীতপ্রেমীরা এখনো খুশি হতে পারছেন না। মাঝে মধ্যে উত্তরের হাওয়া কাঁপুনি ধরালেও শীত ঠিক জমছে না। সামনেই বড়দিনের ছুটি, জাতীয় শীত না পড়লে পিকনিকে গিয়েও মজা পাওয়া যাবে না। তবে এবার সুখবর দিল আবহাওয়া দপ্তর। বাধা কাটছে ক্রমশ। পশ্চিমী ঝঞ্ঝা সরলেই জমিয়ে শীত পড়বে বাংলায়। কুয়াশার দাপট কমে সমহিমায় ফিরবে শুকনো শীত। বড়দিনের ঠিক পরে 13 ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমাঞ্চল বা পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা।
বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে কোনো বড় বাধা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের অনুমান ছিল হিমেল হাওয়ায় পথের কাটা হয়ে থাকবে এই ঝঞ্ঝা, ফলে বড়দিনে তার আগে পরে শীত পড়বে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। ঝঞ্ঝার জেরেই কয়েকদিন ধরেই পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। কুয়াশার দাপটে গত শনিবার নদিয়ায় নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অবশ্যই এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিকে শীতের ভরা মৌসুমে দার্জিলিংয়ে পারদ নেমেছিল 5 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনে উত্তরবঙ্গেও মোটের উপরে আবহাওয়া ছিল একই রকম, কিন্তু সবটাই এবার বদলে যেতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে বড়দিনে দার্জিলিংয়ের পারদ বাড়তে চলেছে 1 ডিগ্রি, ফলে উত্তরে বড়দিনের একটু শীত কমবে। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির আবেদনের প্রেক্ষিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী বছর 12ই মার্চ। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, নিম্ন আদালতের চার্জশিট ভালো করে না দেখে অভিযুক্তদের অব্যাহতি দিয়েছে। মামলাটিকে কেবল ব্যক্তিগত অভিযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা একেবারেই অনুচিত। তাই নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। ইডির এই আবেদনের প্রেক্ষিতেই দিল্লি হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র দুজেদা সোনিয়া রাহুলের জবাব তলব করেছেন। এছাড়াও জবাব তলব করা হয়েছে কংগ্রেস নেতা সুমন দুবে, শ্যাম পিত্রদা সহ বেশ কিছু সংস্থা সংগঠন, যেমন ইয়ং ইন্ডিয়ান ডটেক্স মার্চেন্ডাইজ লিমিটেড। হাইকোর্টে ইডির হয়ে সওয়াল করেছেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আর সোনিয়াদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অভিষেক সিংহাবি এবং আর.এস. চিমা। জওহরলাল নেহরুর প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে 2013 সালে মনমোহন সিংয়ের জমানাতেই দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।